সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব, নির্বাচনের দিনই গণভোটের পরামর্শ। বিএনপি বলছে পরে, জামায়াত চায় আগেই। প্রথমবারের মতো 4 দলের প্রতিনিধি নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সাথে থাকছেন 4 দলের প্রতিনিধি। সমালোচনা এড়াতে চাকসুতে ভোট গণনা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে থাকছে ওএমআর, সিসিটিভিতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। ভোটটারে এই ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। পঞ্চগড়ে দরিদ্র নারীদের সহায়তায় ভিডব্লিউ কার্ড পাচ্ছেন সচ্ছলরা। আর্থিক লেনদেনেরও অভিযোগ নির্বিকার মহিলা বিষয়ক অধিদপ্তর। এবং যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় ঝরল প্রাণ। এবার পেনসিলভেনিয়ায় 3 পুলিশের মৃত্যু, গুরুতর আহত আরো 2। নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত অস্ত্রধারীও। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর আরিক। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সাংবিধানিক আদেশের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমেই জনগণের বৈধতা নেয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। তবে বিএনপি বলছে সংসদ নির্বাচনের পরে হতে পারে গণভোট, যদিও আগেই চাচ্ছে জামায়াত। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর 2 দফা বৈঠকের পর ঐকমত্য হওয়া সংবিধান সম্পর্কিত বিষয় বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দেয়। তৃতীয় ধাপের সংলাপে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব থেকে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ, এই 4টি সুপারিশ করেন বিশেষজ্ঞরা। যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব। সেখান থেকে সবশেষ সাংবিধানিক আদেশ এর চূড়ান্ত সুপারিশ করেন বিশেষজ্ঞরা, যা বৈধতা পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই সনদে মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি আদেশ জারি করতে পারে। উক্ত সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে 3য় দিনের আলোচনা শুরু হয় এসব বিষয় নিয়েই। বৈঠকে নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদ এবং 25 অনুচ্ছেদ পরস্পর বিরোধী। তবে ঘোষণাপত্রকে সূত্র ধরার প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। জাতীয় ঐকমত্যের স্বার্থে কমিশনের প্রস্তাব মেনে নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বেশ কিছু ইসলামী ও বামপন্থী রাজনৈতিক দল। তাদের দাবি, জুলাই সনদের বাস্তবায়নে গণভোটই হলো চূড়ান্ত অথরিটি। পাশাপাশি গণভোটের জন্য সরকারের একটা আদেশ দেওয়া প্রয়োজন। যারা বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেটা পার্লামেন্টে গিয়ে করব, আমাদের প্রশ্ন হচ্ছে, যদি চান তাহলে এখন কেন করতে চাচ্ছেন না? এবং সেটা জনগণের চূড়ান্ত যেটা আপনার লাগবে সেটা দিয়ে কেন করতে চাচ্ছেন না? বিএনপির বক্তব্য, অন্তর্বর্তী সরকার যেভাবে গঠিত হয়েছে সেভাবে সংবিধানের 106 ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শে জুলাই সনদ ঘোষণা করা যেতে পারে। তবে দলটি মনে করে, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা সংসদের নেই। পরবর্তী সংসদ গঠিত হবার পর গণভোটের কথা বলছে দলটি। এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে। যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে, সেটা লেজিটিমেসি নেওয়ার জন্য আর্টিকেল 142 অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে, বিফোর দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট। তবে ঘোষণা না দিলেও দেশে বিপ্লবী সরকার গঠিত হয়েছে বলে মনে করে জামায়াত ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাব মেনে নিলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি জানান দলটির নেতারা। আমাদের অ্যাফিলিয়েট ডিভিশন আইনের ব্যাখ্যাতা, সংবিধানের ব্যাখ্যাতা, কিন্তু তারা প্রণেতা নয়। অ্যামেন্ডমেন্ট কিন্তু আইন প্রণয়ন, এটা পার্ট অফ দ্য ল মেকিং, এটা আমাদের বুঝতে হবে। এই জায়গায় কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই। এটা করতে গেলে আরো ডিজাস্টার হবে। তার চাইতে বরং আজকে ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেই জায়গায় যদি আমরা একমত হয়ে যাই, তাহলে দেশ আগামীতে সুন্দর একটি নির্বাচন পাবে। আমরা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন বলেছি, এই জন্য গণভোট আগে হইতে হবে। এদিকে বরাবরের মতোই গণপরিষদের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলীয় ফোরামে আলোচনার পর এই নতুন প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাবে দলটি। সাংবিধানিক আদেশ
এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে সহ অনেকগুলো প্রশ্ন আছে। এ কারণে আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করব এবং লিগ্যাল এক্সপার্টদের অপিনিয়ন নেব যে এই সাংবিধানিক আদেশটা আসলে কিভাবে কার্যকর হবে। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা মুলতবি করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশন থেকে ফিরে আসলে ফের আলোচনা শুরু হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশন বরাবরই বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এইবারের সফর হতে যাচ্ছে বিশেষ, আর দিচ্ছে এক বিশেষ বার্তাও। রাজনৈতিক বিভাজন নয়, এবার ঐক্যের পথেই বোধহয় হাঁটছে বাংলাদেশ। কারণ প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সফরে থাকছেন দেশের 4টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের প্রস্তুতি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে একটি সমন্বিত প্রতিনিধি দল, যেখানে রাখা হয়েছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দলের নেতাকে। বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন। রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বাংলাদেশের এই সফর যেন এক নতুন বার্তা দিচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থে ঐক্য সম্ভব। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। সফরে প্রতিনিধিরা অংশ নেবেন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে, তুলে ধরবেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিয়ে সাম্প্রতিক অগ্রগতি। একসাথে থাকা এই রাজনৈতিক মহলগুলো আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এক ছাতার নিচে আসার এই সংস্কৃতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। জাতিসংঘের এই মঞ্চে অংশগ্রহণ শুধু উপস্থিতি নয়, বরং এটি বাংলাদেশের ঐক্যের নতুন এক ভাষা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডাকসু আর জাকসু নির্বাচনে ভরাডুবির কবলে পড়েছিল বাকছাস, অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দলে অনুপ্রবেশকারীদের আধিক্য থাকায় সংগঠন দিনকে দিন অচল হয়ে যাচ্ছে। এমন কারণ দেখিয়ে পুনর্গঠন করে অভিযুক্তদের বাদ দেয়া, নতুন নাম, নতুন কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। আর সেই সাথে আগামীতে এনসিপির সাথে সম্পর্কের গভীরতা নিয়ে যে লুকোচুরি ব্যাপারটা ছিল, তা থেকেও বেরিয়ে আসতে চাচ্ছে সংগঠনের দায়িত্বশীলরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে ২৪-এর অভ্যুত্থানের সামনের সারির ছাত্র নেতাদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে যাত্রা শুরু করলেও শুরুর দিনেই সংগঠনটি সংবাদের শিরোনাম হয় সমর্থকদের দুই পক্ষের হাতাহাতির কারণে। ৭ মাস ঢিমেতালে সাংগঠনিক কার্যক্রম চালানোর পর আসে ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে হল সংসদ পর্যায়ে কিছুটা সফলতা পেলেও কেন্দ্রীয় সংসদগুলোতে ঘটে ভরাডুবি। এমন ফলাফলের কারণ হিসেবে সংগঠনের ভিতরে ছদ্মবেশী পদধারীর উপস্থিতির কথা জানাচ্ছেন বর্তমান কর্ণধাররা। আর সমাধান হিসেবে এখনই সংগঠনের অবয়ব বদলকেই অবধারিত গন্তব্য হিসেবে নিচ্ছেন তারা। অনেকজন এসেছেন নানা রকমের এজেন্ডা নিয়ে, সেই যারা এসেছেন ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণতান্ত্রিক ছাত্র সংসদকে ব্যবহার করতে, তাদের এখানে একটি পুনর্গঠনের ব্যাপার আছে। একই সঙ্গে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার, অবকাঠামো, সেটিকে আমরা পুনর্গঠন করতে চাই একবার। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল, সেই ফলাফলগুলো নিয়ে আরেকবার ভাবতে চাই। দল পুনর্গঠনে বাদ পড়বেন বিতর্কিতরা। শীঘ্রই সম্মেলনের মাধ্যমে আসবে নতুন কমিটি, আর সেখানে দল পেতে পারে নতুন নাম। মুশকিলটি হয়েছে এই অ্যাকোমোডেশনের নামে কিছু ব্যক্তিরা, তারা আমাদের এই সংগঠনে এসে অন্যান্য সংগঠনের পারপাস সার্ভ করেছেন এবং সংগঠনের কখনো কখনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা আমাদেরকে সহযোগিতার বদলে চরম অসহযোগিতা করেছেন। সুতরাং সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিশ্চয়ই কাজ করতে হবে। নামের যে আসলে ট্যাগলাইন আকারে বলি বা যে কোনোভাবে বলি না কেন, এই নামটি আমরা দেখেছি যে অনেকে আসলে খুব ভালোভাবে
পছন্দ করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা চলমান আছে। কাগজে কলমে মধুর ক্যান্টিনকে দলীয় কার্যালয় হিসেবে পরিচয় দিলেও এনসিপির কার্যালয়ে নিয়মিত সভা করতে দেখা গেছে বাকছাস নেতাদের। তবে এবার আর লুকোচুরি নয়, এনসিপি বাকছাসের সম্পর্ক নিয়ে খোলাসা করবেন তারা। আমরা এনসিপির সাথে আদর্শিকভাবে এটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি। তো আদর্শিক জায়গায় আসলে মিল রেখে যদি কাজ আমরা করে আদর্শিক জায়গায় মিল রেখে সামনে কাজ করা হবে। আমরা হয়তো কাউন্সিলের দিকেও যেতে পারি, এটা আমাদের সিদ্ধান্ত এখনো হয়নি, বাট সব কিছু আলোচনাধীন আছে। আর এখানে আমাদের যে টপ 8 আমরা করেছি, সেই টপ 8 না হয়ে সে টপ 4 হতে পারে। তবে সব সিদ্ধান্তে জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির কাছ থেকে পরামর্শ শুনবেন বলেও জানিয়েছেন বাকছাস কর্ণধাররা। এখন আবার সিদ্ধান্ত না হইলে আমি সব বলে। হোসেন জাহিদ, এখন ঢাকা। ডাকসু আর জাকসু নির্বাচনে দীর্ঘ সময় লেগেছিল ভোট গণনা করতে, সাথে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় উঠেছিল ব্যাপক সমালোচনাও। আর তাই এবার নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চাকসু নির্বাচন কর্তৃপক্ষ। চাকসু নির্বাচনে ভোট গণনা দ্রুত স্বচ্ছ করতে ওএমআর পদ্ধতি যুক্ত করা হচ্ছে। সিসিটিভিতে নজরদারি যেমন বাড়ানো হবে, তার পাশাপাশি বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মতো পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি চাচ্ছেন স্বচ্ছ, দ্রুত এবং নির্ভুল ভোট প্রক্রিয়ার। শোয়েব রহমান জানাবেন বাকিটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে চাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর আবহ। প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের আলোচনায় রয়েছে ভোটের পরিবেশ আর গণনা পদ্ধতি। ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকেই চাকসু নির্বাচন ঘিরে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 12 অক্টোবর চাকসুর ভোট হবে ওএমআর ব্যালটে। ভোট শেষে মেশিনে দ্রুত গণনা করে জানানো হবে ফলাফল। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত কিভাবে দ্রুত ও স্বচ্ছতার সাথে করা যায় তার উপায় খুঁজছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন জমা ও প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রয়োজনীয় ব্যালট ছাপানো হবে। তখন শুরু হবে ওএমআর ব্যালট ছাপানোর কার্যক্রম। আর বিতর্ক এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে কেন্দ্রে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনে প্রতিটি পদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। ভোটটারে যেই ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। তাহলে আমাদের ওই সর্টিং করার জন্য যে সমস্যাটা বা সময়টা, সেই সময়টা লাগবে না। সুতরাং আমরা ভোট গণার পরপরই, ভোট নেওয়ার পরপরই আমরা গণার কাজে চলে যেতে পারবো। অধিকাংশ শিক্ষার্থীরাও ওএমআর এবং মেশিনের মাধ্যমে দ্রুত গণনার পক্ষে। তবে স্বচ্ছতা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বড় পর্দায় তা প্রচারের দাবি তুলেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ তারা কি প্রবলেম ফেস করেছে এই ওএমআর করতে গিয়ে এবং কি প্রবলেম শিক্ষার্থীরা ফেস করেছে তা যদি সমন্বয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার সিদ্ধান্ত নেয়। আমরা জাকসু নির্বাচনে দেখেছি এখানে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত তার বিলম্ব করে। আমরা চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সমস্যার জন্য সম্মুখীন না হয়। তার সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা আওতায় এবং সার্বক্ষণিক যাতে সেটা এলইডি স্ক্রিনে সরাসরি সেই গণনার কাজটি দেখানো হয়। ভোট গণনা করবে যারা কর্তৃপক্ষ আছে, তারা যদি কোনো একটা পক্ষের পক্ষপাতিতা করতেও চায় সেটা করতে পারবে না। ভোট গণনা কার্যক্রম সিসিটিভির আওতায় এনে তা গণনা কক্ষের বাইরে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন। আমি যদি এলইডি স্ক্রিন রাখবই, আমি সকাল থেকে রাখবো না কেন? আমাকে তো ভাড়া দিতেই হবে। আমি সকাল 8:30 থেকে রাত 9:30, 10:30, 11:30 যতক্ষণ পর্যন্ত ভোট কাস্টিং হবে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দিতে হবে, আমি এটা কন্টিনিউস রাখলে অসুবিধা কোথায়? খুবই ইজি আমার কাছে। হ্যাঁ, এখন কর্মযোগ্য করতে গেলে বুঝবো কতটুকু কথা। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে 27,500-এর বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা ভোট গণনায় অসঙ্গতি কিংবা ত্রুটির কারণে যাতে মলিন না হয় সে দাবি শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এবার আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চকসু নির্বাচন ভোট। বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হয় রোডম্যাপ অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে 19 অক্টোবর। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। তবে মোট 48 দিনের পরিকল্পনায় রাখা হয়েছে। কার্যক্রম শুরু হবে 8 অক্টোবর। 28তম দিনে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার পর এবারই প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে ছাত্র সংসদ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই যোগসুর নীতিমালার আইনি ভিত্তি পাওয়া যাবে। বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাইকারি সবজির আড়তে কমেছে সরবরাহ, আর এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 5 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। সরাসরি চলে যাচ্ছে আসাদের কাছে। আসাদ, এই যে সবজির সরবরাহ কমেছে যেটা আমরা তথ্য পেয়েছি, এর পেছনের কারণ আসলে কি, এবং বাজারে এই মুহূর্তে আসলে সবজি কত টাকায় বিক্রি হচ্ছে পাইকারি এবং খুচরা পর্যায়ে, কি তথ্য আছে আপনার কাছে? ওকে, আসাদ, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আবারও আপনার কাছে যেতে যাচ্ছি, আমার কাছে জানতে চাচ্ছি আসলে যে সরবরাহ যে সংকট তার পেছনের কারণটা কি, এবং পাশাপাশি সবজির যেই দরদাম সেই দরদাম খুচরা পর্যায়ে পাইকারি পর্যায়ে কতটা তারতম্য দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ভাটবাউর সবজির আড়তে। মূলত পটল, আলু, পেঁপে, পেঁয়াজ এবং লেবুর দাম ব্যতীত কিন্তু অন্যান্য সবজির দাম কেজিতে 5 টাকা বেড়েছে। যেসব সবজিগুলোর দাম বেড়েছে সেগুলো হচ্ছে করলা, কাঁকরোল, বেগুন, মরিচ, শসা। অর্থাৎ এই যে এই সবজির বাজার, এই সবজির বাজারে কিন্তু সরবরাহ কমেছে, কারণ গ্রীষ্মকালীন সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু দেখা গিয়েছে যে আপনার দাম কমে গিয়েছে, যার কারণে কিন্তু যে সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু দামটা বেড়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এতে করে আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে পটল বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, পেঁপে 10 টাকা, আলু 15 থেকে 16 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। আর যেসব সবজির দাম বেড়েছে সেগুলো হচ্ছে করলা 60 টাকা, কাঁকরোল 60 টাকা, বেগুন 50 টাকা, কাঁচামরিচ 140 টাকা এবং শসা যেটা রয়েছে সেটা কিন্তু 50 টাকা কেজিতে আমরা বিক্রি হতে দেখেছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত সরবরাহ কম থাকার কারণেই কিন্তু এই যে বাজারে, এই বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে খুচরা বাজারগুলোতে। খুচরা বাজারে কিন্তু দেখা গিয়েছে যে দূরত্ব ভেদে কিন্তু এই 15 থেকে 25 টাকা পর্যন্ত এই সবজির দাম বেড়ে থাকে বলে আমাদেরকে বিক্রেতারা, যারা খুচরা বিক্রেতা, তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে তারা বলেছেন, তারা যখন এখান থেকে সবজি কিনেন দেখা গিয়েছে যে সব সবজি তারা বিক্রি করতে পারে না, কিছু পচে যায়, ফেলে দিতে হয়, এবং যে দোকান ভাড়া রয়েছে, কর্মচারীর বেতন রয়েছে, সব মিলিয়ে তাদের আয়ের ছোট্ট একটা অংশের পরে কিন্তু এই দামগুলো বৃদ্ধি করে, যার কারণে কিন্তু যে সবজিগুলো এখানে কম দামে পাওয়া যায় সেগুলো কিন্তু 20 থেকে 25 টাকা আর একটু বেশি দিয়ে কিন্তু খুচরা বাজার থেকে কিনতে হয় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আর আমরা জিজ্ঞেস করেছিলাম যারা কৃষক রয়েছে, তারা বলেছেন যে প্রায় 2 সপ্তাহ পরেই কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু দেখা যাবে যে বাজারে উঠলেই কিন্তু সবজি সরবরাহ বাড়বে এবং দাম অন্যান্য সবজির চেয়ে, অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কমবে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে আসাদ জামান জানাচ্ছিলেন সেখানকার সবজির সরবরাহ এবং দরদামের সবশেষ। এবার একটু চলে যেতে চাই মহাদেবপুর চকগড়ি বাজারের, সেখানে আছেন আমাদের সাথে সহকর্মী আব্বাস আলী। আব্বাস আলী, আপনার থেকে আসলে ব্যাপারটা যেটা জানতে চাচ্ছি, যে নতুন যেই আউশ ধান উঠছে আমরা জানতে পেরেছি যে 40 থেকে 50 টাকা সপ্তাহের ব্যবধানে বেশি দামে বিক্রি হচ্ছে, আর পাশাপাশি সেটা বোধহয় 1050 টাকা থেকে 1225 টাকা পর্যন্ত দাম পর্যন্ত হাঁকা হচ্ছে। এছাড়াও পুরাতন বোরো ধানের দামও বেশ চড়া। তো এই ধানের যে কেজি প্রতি মন প্রতি যে দাম, সে দরদাম নিয়ে কৃষকের মতামতটা আপনার মাধ্যমে জানতে চাই, তাদের প্রতিক্রিয়াটা আপনার মাধ্যমে জানতে চাই। অনেক সকাল থেকে গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং টিপটিপ বৃষ্টিও আমরা দেখছি। তবে আজ হাটে ধানের সরবরাহ কিছুটা কমেছে, বলা যায় যে গত 1 সপ্তাহের ব্যবধানে এখানে ধানের দাম বেড়েছে মনে 40 থেকে 50 টাকা পর্যন্ত। আজ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার যে চকগড়ি হাট, এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হচ্ছে। এখানে নতুন জাতের আউশ যে ধান রয়েছে, B19, 48 এবং 56 জাতের যেসব ধান রয়েছে এগুলো বিক্রি হচ্ছে
প্রকারভেদে 1050 টাকা থেকে শুরু করে 1100 টাকা মন এই ধানের সামান্য ভেজা বা রস রয়েছে এবং এই সব ধানের শুকনা যেসব ধান রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1200 থেকে 1220 টাকা মন পর্যন্ত। তবে ইরি বুড়ো মৌসুমে যেসব পুরোনো ধান রয়েছে কাটারি পর্যায়ে সেগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা মন পর্যন্ত এবং এই আউশ মৌসুমে যেসব কাটা মাড়াই বা কাটার পর মাড়াই করে যেসব ধান বাজারে নিয়ে আসা হয়েছে একদম ভেজা বলা যায় সেগুলো ধান বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে যেহেতু এখন তারা তাদের জমি থেকে ধান কেটে কিছুদিন শুকিয়েছেন যার কারণে এইসব ধান একটু শুকনো রয়েছে দাম এবং মোটামুটি তারা ভালো পাচ্ছেন। তবে 1300 টাকার নিচে যদি তারা ধান বিক্রি করেন তাহলে আসলে তাদের অনেকটাই লোকসান গুনতে হবে বলে তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন যে যেহেতু এই মৌসুমে প্রতি বিঘা জমিতে ধানের আবাদ খরচ হয়েছে 8000 থেকে 10,000 টাকা পর্যন্ত এবং ধানের উৎপাদন খরচ বেশি হলে ধানের ফলন কিছুটা কম হয়েছে। অর্থাৎ কম হওয়ার কারণটা হচ্ছে যে সময় ধানের শীষে বেরোয় ঠিক সে সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, এই কারণে ধান বেরোনোর পর সেগুলো এখন চিটায় পরিণত হয়েছে এবং ধানে পোকার উপদ্রব কিছুটা হয়েছে যার কারণে ধানের ফলন বিঘা প্রতি 2 মন কম হয়েছে। অর্থাৎ গত বছর 20 মন হলো এই বছর 15 মন পর্যন্ত হয়েছে এবং হাটে ধানের সরবরাহ কিছুটা কম হয়, দাম কিছুটা বেড়েছে। দাম বাড়লেও আসলে তারা তেমন খুশি নয় বলে জানিয়েছেন এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু ধান চাল আমদানি চলমান রয়েছে যার কারণে তারা কম পরিমাণ ধান কিনছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে ধানের দাম দরের সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। এদিকে পঞ্চগড়ে অবহেলিত এবং হতদরিদ্র নারীদের জন্য নির্ধারিত যে VUBLUD যে কার্ড সে কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই সমস্ত কার্ডগুলো পেয়ে যাচ্ছে সচ্ছল পরিবারের সদস্যরা। অভিযোগ রয়েছে আর্থিকভাবে লেনদেনেরও। কার্ড বিতরণে 9/6 অভিযোগ উঠলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। পঞ্চগড়ের কামারপাড়ার হতদরিদ্র গৃহবধূ মোমেনা বেগম সম্পদ বলতে এক টুকরো বসত ভিটে পাটখড়ি বিক্রি করে কোনো মতে জোটে দুমুঠো ভাত, কিন্তু VWP চালের আবেদন করেও তার ভাগ্যে জোটেনি কার্ড। এদিকে কার্ড পেয়েছেন তার প্রতিবেশী সচ্ছল গৃহবধূ মর্জিনা খাতুন, যার বিশাল পাকা বাড়ির সাথে রয়েছে অন্তত 20 বিঘা জমি। বেচাই বেশ বিক্রি করে খাই, খাওয়া দায় করি, এইভাবে সংসার চলে। আর ভিজিটি কার্ড আমরা ইয়া করলেও পাই না, আমাদের টাকা নাই, পাই না। তারা আছে 100 হাত 150 হাত ঘর ও নামে কার্ড। জেলার বেশিরভাগ ইউনিয়নে এবার VWP কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি 10 থেকে 15,000 টাকা দিয়ে কার্ড নিয়েছেন সচ্ছল ব্যক্তিরা। আমরা টাকা দিতে পারিনি, তার জন্য আমাদের কার্ড হয়নি। বড় লোকের যারা টাকা দিতে পারছে তাদের জন্য কার্ড হয়েছে। ঘুষ তো আমরা দিতে পারি না, আমরা হলাম গরিব মানুষ। 10,000-15,000 টাকা আমরা দিতে পারি না, ওই জন্য আমাদের দেয় না, বড় মানুষদের দেয়। এক নামে 2টা কার্ড পায়, আমাদের পাশে কেউ লোক দাঁড়ায় না। মানে যে টাকা দিতে পারে তার কার্ড হয়, আমাদের কার্ড হয় না। ভিজিটি কার্ডটা আইসে মনে করেন 10 টাকা কার্ড আইসে, গরিবলা পায় না, বড় লোকলা পায়। এদিকে প্রমাণ সহ লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। উল্টো এক নারী সদস্য এই বিষয়ে অভিযোগ তোলায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নিয়ে বরং তাকে লাঞ্ছিত করেন। গরুর হাতটা লেল করে খাই, মাঝে মাঝে গ্রামে বাকি তুলি বাজারে নিয়ে বিক্রি করি। পরিবারের 5 জন কাটার 16 শতক জমি আমার। ঠিক আছে, আপনারা ফিল্ডে যান, দলিল দেখেন, কাগজ দেখেন। অনলাইনে আবেদন করছিলাম যে বলে বিসিবি কার্ডের জন্য, ওইটা ওইখানে হয়েছিল। হওয়ার পর আমাকে খবর দিছিল, আমি গেছিলাম, যাওয়ার পর ওইটা হয়েছে। 275টা ভিজিটির জন্য অভিযোগ করছিলাম ইউনো স্যারকে, তাকে নিয়ে যাইনি বিধায় আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। গালিগালাজ করে বলতেছে যে আপনি তো সাক্ষী নিয়ে আসেন, আপনি এই মিথ্যা অপবাদটা কিভাবে দিলেন। কাঠপোয়া সচ্ছল ব্যক্তিদের বাড়িতে গেলে তাদের অধিকাংশই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, আবার কেউ কেউ নিজেদের গরিব বলে দাবি করেন। ইপি চেয়ারম্যান স্বীকার করেন অনিয়ম ও অভিযোগের কথা, আর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা দায় চাপান জনপ্রতিনিধিদের ওপর। গত কয়েকদিন হলো আমরা তালিকা পেয়েছি, আমরাও তালিকা প্রকাশ হওয়ার পরে যেটা জানতে পারছি আমরা 2 থেকে 3টা কালকে আমার কাছে অভিযোগ আসছে যে স্বচ্ছ ব্যক্তি পাইছি, যারা আসলে পাওয়ার মতো না তারা পাইছে। এটা আমি স্যারের সাথে কথা বলছি, মোহাম্মদ স্যারের সাথে, উনি বলছে যেটা আপনি ইন্ডিকেট করে রাখেন, সেটা পরবর্তী যদি কোনো সংশোধনের ব্যবস্থা থাকে নয়। গরিব অসহায় যাদের 1 বিঘা বা 1.5 বিঘা জায়গা আর বেশি জায়গা নাই, 1 বিঘা জমি বেশি নাই,
সে যে সরকার উন্নয়ন ভাতা পায় না, এটা আমি নিব কেমন? আমি বলি, কাজটা করে ইউনিয়ন চেয়ারম্যানেরা, মেম্বার, রুট লেভেলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, তারা করে। জেলায় এবার 15,369 জন নারীকে ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে। গত 26শে মে ভিডব্লিউবি কার্ড বিতরণে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগে 11 ইউপি সদস্যকে আটক করা হয়। স্থানীয়দের দাবি সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা সহ গরিব অসহায় নারীদের তাদের হক ফিরিয়ে দেওয়ার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নদী আর সাগর ঘেরা উপজেলার নাম হচ্ছে হাতিয়া। আর এই হাতিয়াতে বাস করে আনুমানিক 7.5 লাখ মানুষ, যাদের জন্য রয়েছে শুধুমাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স, যার নাম হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে চিকিৎসক নেই। পাশাপাশি রয়েছে নানা ধরনের অনিয়ম, চিকিৎসা সরঞ্জাম সংকট, দালাল ঘোরাফেরা করছে, জনবল সংকট। আর এই সব কিছুর কারণে বঞ্চিত হচ্ছেন সেখানকার বিচ্ছিন্ন দ্বীপটির 7.5 লাখ বাসিন্দা। আবার দীর্ঘদিন ধরে সেখানে বন্ধ রয়েছে অস্ত্রোপচারও। এই বিষয়ে বিস্তারিত রয়েছে আমাদের কাছে একটি প্রতিবেদন, নাসিম শুভর, দেখে নেব সেটি। নদী আর সাগর ঘেরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের দক্ষিণের এই দ্বীপটিতে বসবাস করেন প্রায় 7.5 লাখ মানুষ। বিশাল জনগোষ্ঠীর এই দ্বীপে রয়েছে কেবল একটি 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1998 সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হয়। দ্বীপটিতে আর কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসার একমাত্র ভরসা। তবে কমপ্লেক্সটিতে বছরের বেশিরভাগ সময় থাকেন না চিকিৎসক। নষ্ট হয়ে আছে এক্স রে ও ইসিজি মেশিন, দীর্ঘদিন বন্ধ অস্ত্রোপচারও। এর মধ্যে অভিযোগ উঠেছে কমপ্লেক্সে কর্মরত বাগানের মালি, ঝাড়ুদার ও ওয়ার্ড বয় কাজ করছেন ইমার্জেন্সি বিভাগে। বহির্বিভাগে চিকিৎসা নিতে বাড়তি টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ারও রয়েছে অভিযোগ। ফলে রোগীরা বাধ্য হচ্ছেন হাতিয়া থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে। 11টার সময় ডেলিভারি রুগী নিয়ে আইছে, বুঝছেন। আসার পর ওরা বলছে আগে হবে, ডেলিভারি হবে নর্মাল। আরে রাইতের 9টার দিকে বলছে হবে না, এটারে বাইরে নিয়ে যাও। আমরা যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নাই। যারা ওই নাইট গার্ড, ঝাড়ুদার, এরাই ইমার্জেন্সিতে সেবা দেয়। এখন সকাল 11টা বাজে, এখনও প্যাথোলজি বিভাগে কোনো ডাক্তার নাই এবং অন্যান্য রুমগুলো এখনও তালাবদ্ধ। এখানে রুগীরা আসে ঘোরাফেরা করে, কোনো ডাক্তার পায় না। মেডিকেলে ভালো কোনো যন্ত্রপাতি নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোনো আইসিইউর ব্যবস্থা নাই। 45 দিন মেয়াদোত্তীর্ণ ওষুধটা ব্যবহার করতে হবে আমাকে। সাইসিটি কীভাবে ইচ্ছে করে এই ওষুধগুলো দেওয়া কীভাবে দেয় তারা জানে। এদিকে অনিয়মের বিষয়গুলো স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমাদের এখানে তো ডাক্তার অনেক কম, তা কিছু ডাক্তার, 2-1 ডাক্তার আমাদের ট্রেনিংয়ের জন্য নোয়াখালী যেতে হয় এবং ওখানে ট্রেনিং করা মানে 3 দিনের সময় নিয়ে যেতে হয়, কারণ এখানে যেতে লাগে একদিন, আসতে একদিন এবং ট্রেনিংয়ের দিন 3 দিন। এই জন্য 2-1 ডাক্তার সবসময় আমার হাসপাতালের বাইরে থাকে। নিজে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এবং আমি এই জন্য আমার হাসপাতালের সিসি ক্যামেরাও এখানে স্থাপন করেছি, যাতে এই জিনিসগুলো আমি ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে পদায়ন পেলেও আসতে চান না চিকিৎসকরা। উপকূলীয় এই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী। যেমনটা দেখছিলেন, কোথাও স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু নেই স্বাস্থ্যসেবা। আবার কোথাও স্বাস্থ্যসেবার দামে সরকারের জায়গা লিজ নিয়ে চলছে রিসোর্ট ব্যবসা বাণিজ্য। বলছিলাম মৌলভীবাজারের কোমলগঞ্জের কথা, যেখানে স্বাস্থ্যসেবার কোনো চিহ্ন তো নেই, উল্টো সরকারি জায়গা স্বাস্থ্যসেবার নাম নিয়ে সেগুলো লিজ নিয়ে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য বিভাগ আর স্থানীয় প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা, তবে কবে নাগাদ হবে তদন্ত? এম এ হামিদের তথ্য আর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। হিট বাংলাদেশ। 1976 সালে মৌলভীবাজারের কোমলগঞ্জের কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে প্রায় 190 একর জায়গা শর্ত সাপেক্ষে লিজ নেয়। উদ্দেশ্য ছিল চা শ্রমিক সহ দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা। তবে কাগজে কলমে স্বাস্থ্যসেবার কথা থাকলেও বাস্তবে চিকিৎসার কোনো চিহ্ন নেই। বর্তমানে স্বাস্থ্যসেবার আড়ালে গড়ে উঠেছে রিসোর্ট, রেস্ট হাউস, ছাগল ও মোরগ পালনের খামার, লেবুর বাগান আর মাইক্রো ফাইন্যান্স অফিস।
বাইরে চিকিৎসা সাইনবোর্ড থাকলেও ভেতরে সবই ফাঁকা। এখানে স্থানীয় মানুষও প্রাথমিক চিকিৎসা দিত হিট বাংলাদেশ, কিন্তু বর্তমানে হিট বাংলাদেশ আগের মতো আর নেই। কমলগঞ্জ এলাকায় অনেক প্রভাব এবং বর্তমানেও আছে ওদের, ওরা দখলে নিয়ে ও যে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিও কিন্তু করেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জায়গায় অনুমতি ছাড়া মূল্যবান কয়েকটি গাছ কেটে জড়ো করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন, জব্দ করা হয় গাছ। স্থানীয়রা বলছেন গাছ কেটে আসবাবপত্র তৈরি ও বিক্রির প্রমাণও রয়েছে। এখানে আরো আশেপাশে অনেক গাছ কাটা হয়েছে, ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে যে আসলে গাছগুলা জোরে পড়ে গেছে বা কোনটা মারা গেছে। কামলা দিয়ে গাছ কেটে ওরা হিজে রাখে না, মেইল নিয়ে সিরাত কাটকে দেওয়া যায়, মেইল লইয়ে যা। তারা গাছ কর্তন করছে, কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে অবহিত করে নাই। অবহিত না তো আমাদের কাছ থেকে কোনো বন বিভাগের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি। আর এরই ধারাবাহিকতা আমি ইউনুস স্যারকে বিষয়টা আমি কমলগঞ্জ ইউনুস স্যারকে আমি বিষয়টা নিশ্চিত করি। অভিযোগ রয়েছে শর্ত ভেঙে স্বাস্থ্য বিভাগের জায়গা সাবলিজে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বললে দেয়া হয় গাছ কাটার মিথ্যা মামলা। আর এসব কাজে হিডের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই কাঠগুলি উনি বিভিন্ন জায়গাতে ফাইলিং করে বিক্রি করে, আর এই গাছ চুরির মামলা কিন্তু এলাকার লোকাল লোকেরাই খায়। নানা বিষয়ে এই অভিযোগ স্বীকারও করেন হিট বাংলাদেশের লিয়াজো অফিসার। মৃত অবস্থায় ছিল এবং সেটা বৃষ্টির মধ্যে একটু আমরা মনে করলাম যে একটু ঝুঁকিপূর্ণ, কিছু ডালও পড়ছিল চালের উপরে। সেই অবস্থায় আসলে তখন মাথায়ও কাজ করেনি বিষয়টা যে ফরেস্ট বা প্রশাসনকে জানিয়ে আমরা কাটবো। কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে গাছগুলো। তদন্তপূর্বক তাদের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কারো কোনো অনুমতি ব্যতিরেকে তারা এই গাছটি কাটতে পারে না। তার জন্য আমরা বন বিভাগকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি, তারা বিষয়টি তদন্ত করছে ও ইতিমধ্যে গাছগুলো তাদের জিম্মায় রয়েছে। হিট বাংলাদেশের অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে ও শর্ত ভঙ্গের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। কিছু কাজ ওরা আসলে চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি। আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, জেলা প্রশাসক মহোদয়ও জানেন। হিডের অনিয়ম তদন্ত শেষে জায়গাটি উদ্ধার করে সরকারি স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। দূর দূরান্তের হাজারো ভক্তের পদচারণায় মুখর যশোরের চৌগাছার ৩০০ বছরের পুরনো বলু মেলা। যুগ যুগ ধরে এই মেলা উপলক্ষে স্থানীয়রা জামাই আর মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতেই পরিণত হয়ে গেছে। বসে হরেক রকমের দোকান, যেখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। একরামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। প্রায় ৩০০ বছর ধরে আধ্যাত্মিক সাধক পীর বলুহ দেওয়ানের স্মৃতিতে যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামে আয়োজন হয়ে আসছে বলুহ মেলা। প্রতিবারের মতো এবারও মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। বাংলা ভাদ্র মাসের শেষ সপ্তাহ এলেই তার রওজা শরীফ ঘিরে আয়োজন হয় বলুহ মেলা। এ উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই মেলায় ব্যবসা বাণিজ্য করি এবং এই মেলায় বেচা কিনা ভালো হয়। গ্রামের লোক ঈদের সময় মেয়ে ছেলে দাওয়াত করে না, কিন্তু এই মেলা উপলক্ষে দাওয়াত করতে হয়, মেলা উপলক্ষে আসে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, অনেক ভালো লাগছে আর সব জায়গা দেখতে অনেক ভালো। ছেলের জন্য রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনলাম। বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি, সময় দিচ্ছি, কেনাকাটা করছি, দেখছি বিভিন্ন জিনিস, খাওয়া দাওয়া করবো, দেখবো, খেলনা চড়বে বাচ্চারা। মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দামে সাশ্রয়ী হওয়ায় কেনাবেচাও বেশ জমজমাট। শিশুদের বিনোদনের খোরাক যোগাচ্ছে নাগরদোলা সহ বিভিন্ন খেলনা। ঐতিহ্যবাহী মেলা হয়, প্রতি বছরই হয়। আমরা প্রতি বছরই আসি, ব্যবসার উদ্দেশ্যে আসি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ। এখানে মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে অনেক সংসারে যাবতীয় কিছু সবকিছুই পাওয়া যায়। মেলার অন্যতম আকর্ষণ নানা ধরনের আসবাবপত্রের দোকান। স্বজনদের উপহার হিসেবে এসব আসবাবপত্র দেওয়ার রীতিও রয়েছে স্থানীয়দের মধ্যে। এখানে আমরা আসছিলাম, কাঠের দোকানপাট অনেক ছিল, সবকিছুই ঘুরে ফিরে দেখছি, খুবই ভালো লাগছে। মেলায় বেচাকেনা ভালো হয়, আল্লাহর রহমতে মাল ঘুরে যায় না, ঠিক আছে, বেচাকেনা ভালো হয়, এখানে সিকিউরিটি ভালো। অন্যান্য বছরের তুলনায় মেলায় এবছর দর্শনার্থীদের ভিড় বেশি। দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব গোটা গ্রামবাসীর বলেও জানায় আয়োজক কমিটি।
আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে। আমরা চেষ্টা করছি, আমাদের ভলেন্টিয়ার আছে, আমরা প্রায় ৪৫ জন ভলেন্টিয়ার আমরা ইনপুট করছি। এর সাথে ১৮ জন যে মূল কমিটি, এই কমিটির লোকজন মাঠে আছে। মেলায় ছোট বড় প্রায় ২০০০ স্টল রয়েছে। এসব স্টলে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। সব ধর্মের মানুষই আসে এ মেলায়। ১০ দিন ব্যাপী ভক্ত দর্শনার্থীদের এ মিলন মেলা শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এখন যশোর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও বন্দুক হামলায় প্রাণ ঝরল যুক্তরাষ্ট্রে। এবার পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও 2 কর্মকর্তা। আর এই ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারীও। পারিবারিক সহিংসতার একটি মামলার তদন্তে গিয়ে এই পুলিশ কর্মকর্তারা হামলার শিকার হন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে FBI সহ একাধিক ফেডারেল সংস্থা। বিস্তারিত আছেন তানভীর জারে। বন্দুক সহিংসতা যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। মানবাধিকার নিয়ে সবক দেওয়া দেশটিতে প্রায় প্রতিদিনই বন্দুক হামলায় পাখির মতো মরছে মানুষ। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৩ শতাধিক বন্দুক হামলার ঘটনায় হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এবার পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর টার্গেট খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অঙ্গরাজ্যটিতে অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারালেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুরে পেনসিলভেনিয়ার ইয়র্ক কাউন্টির গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে। CNN জানায়, পারিবারিক সহিংসতার একটি মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হন পুলিশ কর্মকর্তারা। এ সময় আগে থেকেই সেখানে ওত পেতেছিল বন্দুকধারী। পুলিশকে দেখা মাত্রই অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন ৩ কর্মকর্তা। এ সময় দুপক্ষের গোলাগুলিতে নিহত হন বন্দুকধারীও। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এতে জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। I saw an officer go down on the road, in the middle of the road. Pretty alarming. So I got clear of everything. I heard the gunshots, many gunshots, and. এই ঘটনার পর এলাকার বাসিন্দারা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কমিশনার। গুলির ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দেন তিনি। I can confirm that there were 5 law enforcement officers who were shot today. 3 fatally, 2 that were transported here to Wellspan in York. They are currently listed in critical but stable condition. এদিকে বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো। এ ধরনের হামলা অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। This kind of violence isn't okay. We need to do better as a society. We need to help the people who think that picking up a weapon is the answer to resolving disputes. We need to do better when it comes to mental health. বন্দুক হামলার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে FBI সহ একাধিক ফেডারেল সংস্থা। যদিও এ বিষয়ে হামলার বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। এর আগে গেল সপ্তাহে ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক বন্দুক হামলায় প্রাণ হারান। এ নিয়ে উত্তাল মার্কিন রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে। একের পর এক বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে অস্ত্র আইন কঠোর করার দাবিও উঠেছে। তানভীর জনি, এখন বিশ্ব। মস্তিষ্ক ক্ষয় এমিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। 19 জনের মৃত্যুর পর সর্বোচ্চ সতর্কতায় কেরালা রাজ্য। আর চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে 69 জনের দেহে। উৎস শনাক্তে দিশেহারা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসেফালাইটিস বা PAM, পরিচিত মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে। বিরল এ রোগের কারণ নাইগ্লেরিয়া ফাউলেরি নামের এক ধরনের স্বাধীনভাবে বেঁচে থাকতে সক্ষম এককোষী অ্যামিবা। উষ্ণ ও স্বাদু পানিতে ভেসে বেড়ানো এই অণুজীব নাকের মাধ্যমে মানবদেহে প্রবেশের পর একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই হয়ে ওঠে প্রাণঘাতী।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে 1 মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে অন্তত 19 জনের মৃত্যুর পর বুধবার জারি করা হয় উচ্চ স্বাস্থ্য সতর্কতা। চলতি বছর সংক্রমণ ধরা পড়েছে অর্ধশতাধিক। 3 মাসের শিশু থেকে শুরু করে 91 বছর বয়সী মানুষ রেহাই নেই কারো। ঝুঁকি এড়াতে পুকুর বা হ্রদের মতো বদ্ধ পানির উৎসগুলোতে সাঁতার ও গোসল করা থেকে বিরত থাকার পরামর্শ প্রশাসনের। রোগের কারণ শনাক্তে একযোগে কাজ করছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেরালার স্বাস্থ্য বিভাগ। পরিবেশ থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা, পরীক্ষা করে দেখা হচ্ছে বিভিন্ন উৎসের পানি। গেল বছর গুচ্ছ সংক্রমণের পর একটি পানির প্রবাহকে দায়ী করা হয়, তবে এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে প্রশাসন বলছে চলতি বছর রোগটি সংক্রমণের গতি প্রকৃতি বেশ বিক্ষিপ্ত। Amoeba is present everywhere. So we have to take, even now we have patients from other states. So from there they came to Kerala. Here only they diagnose the disease and they are taking the treatments. হঠাৎ তীব্র জ্বর ও মাথা ব্যথা, বমি বা বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রম, খিঁচুনি ও জ্ঞান হারানো এই প্রদাহের উপসর্গ। রোগের বিস্তার রোধে উপসর্গ দেখা দেয়া মাত্র স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়াসহ পানির বিভিন্ন উৎসে ক্লোরিন দেওয়ার আহ্বান জনস্বাস্থ্যবিদদের। কিন্তু এসব পদক্ষেপ সত্ত্বেও চিকিৎসার উপায় সীমিত বলে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার কম, স্বীকারোক্তি চিকিৎসকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব, নির্বাচনের দিনই ভোট গ্রহণের গণভোটের পরামর্শ, বিএনপি বলছে পরে, জামায়াত চায় আগেই। প্রথমবারের মতো 4 দলের প্রতিনিধি নিয়ে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিশ্বমঞ্চে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা। সমালোচনা এড়াতে চাকসুতে ভোট গণনা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন। স্বচ্ছতা নিশ্চিতে থাকছে ওএমআর, সিসিটিভিতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। ভোটটারে এই ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। পঞ্চগড়ে দরিদ্র নারীদের সহায়তার ভিডব্লিউবির কার্ড পাচ্ছেন সচ্ছলরা। আর্থিক লেনদেনেরও অভিযোগ, নির্বিকার মহিলা বিষয়ক অধিদপ্তর। এবং যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় প্রাণ ঝরল। এবার পেনসিলভেনিয়ায় 3 পুলিশের মৃত্যু, গুরুতর আহত আরও 2। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত অস্ত্রধারীও। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।